সবাইকে নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি পড়ছি ইন্দ্রনাথ ও বহুরূপী। সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনি অন্ধকার, কোথাও গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। ছাদের উপর সবাই শুইয়াছিলাম। 12টা বাজে, তথাপি কারো চোখে নিদ্রা নাই। হঠাৎ কি মধুর বাঁশির স্বর কানে আসিয়া লাগিল, সহজ রামপ্রসাদী সুর। কত তো শুনিয়াছি, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করিয়া দিতে পারে তাহা জানিতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাগের বাগান। অতএব কেহ খোঁজ খবর লইত না। সমস্ত নিবিড় জঙ্গলে পরিণত হইয়া গিয়াছিল। শুধু গরু বাছুরের যাতায়াতে সেই বনের মধ্য দিয়া সরু একটা পথ পড়িয়াছিল। মনে হইল যেন সেই বনপথেই বাঁশির সুর ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে। পিসিমা উঠিয়া বসিয়া তাহার বড় ছেলেকে উদ্দেশ করিয়া কহিলেন, হারে নবীন, বাঁশি বাজায় কে? রায়েদের ইন্দ্র নাকি? বুঝিলাম ইহারা সকলেই ওই বংশীধারীকে চেনেন। বরদা বলিলেন, সে হতবাগা ছাড়া এমন বাঁশি বা বাজাবে কে, আর ওই বনের মধ্যেই বা ঢুকবে কে? বলিস কি রে, ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি? বরদা বলিলেন, হুঁ। পিসিমা এই ভয়ঙ্কর অন্ধকারে ওই অদূরবর্তী গভীর জঙ্গলটা স্মরণ করিয়া মনে মনে বোধ করি শিহরিয়া উঠিলেন। ভীত কণ্ঠে প্রশ্ন করিলেন, আচ্ছা, ওর মা কি বারণ করে না? গোসাই বাগানে কত লোক যে সাপে কামড়ে মরেছে তার সংখ্যা নেই। আচ্ছা, ও জঙ্গলে এত রাত্রিরে ছোড়াটা কেন? বরদা একটুখানি হাসিয়া বলিলেন, আর কেন, ও পাড়া থেকে এ পাড়ায় আসার এই সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়া নেই, সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা? ওর শিগগির আসা নিয়ে দরকার। তা সে পথে নদী নালাই থাক, আর সাপকোপ বাঘ ভালুকেই থাক। ধন্যী ছেলে, বলিয়া পিসিমা একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিলেন। বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হইয়া আবার ধীরে ধীরে অস্পষ্ট হইয়া দূরে মিলাইয়া গেল। এই সেই ইন্দ্রনাথ। সেদিন ভাবিয়াছিলাম, যদি অতখানি জোর এবং এমনি করিয়া মারামারি করিতে পারিতাম। আর আজ রাত্রে যতক্ষণ না ঘুমাইয়া পড়িলাম ততক্ষণ কেবলই কামনা করিতে লাগিলাম, যদি অমনি করিয়া বাঁশি বাজাইতে পারিতাম। কিন্তু কেমন করিয়া ভাব করি, সে যে আমার অনেক উঠছে। তখন স্কুলেও সে আর পড়ে না। শুনিয়াছিলাম হেডমাস্টার মশাই ও বিচার করিয়া তাহার মাথায় গাদার টুপি দিবার আয়োজন করিতেই সে মর্মাহত হইয়া অকস্মাৎ হেডমাস্টারের পিঠের উপর কি একটা করিয়া ঘৃণাবরে স্কুলের রেলিং ডিঙ্গাইয়া বাড়ি চলিয়া আসিয়াছিল, আর যায় নাই। অনেক দিন পরে তাহার মুখেই শুনিয়াছিলাম, সে অপরাধ অতি অকিঞ্চিত। হিন্দুস্তানি পণ্ডিতজির ক্লাসের মধ্যেই নিদ্রাকর্ষণ হইত। এমনি এক সময়ে সে তাহার গ্রন্থিবদ্ধ শিখাটি কাঁচি দিয়া কাটিয়া ছোট করিয়া দিয়াছিল মাত্র। বিশেষ কিছু অনিষ্ট হয় নাই, কারণ পণ্ডিতজি বাড়ি গিয়া তাহার নিজের শিখাটি নিজের চাপকানের পকেটেই ফিরিয়া পাইয়াছিলেন, খোয়া যায় নাই। তথাপি কেন যে পণ্ডিতের রাগ পড়ে নাই এবং হেডমাস্টারের কাছে নালিশ করিয়াছিলেন, সে কথা আজ পর্যন্ত ইন্দ্র বুঝিতে পারে নাই। সেটা পারে নাই, কিন্তু এটা সে ঠিক বুঝিয়াছিল, স্কুল হইতে রেলিং ডিঙ্গাইয়া বাড়ি আসিবার পথ প্রস্তুত করিয়া লইলে তথায় ফিরিয়া যাইবার পথ গেটের ভিতর দিয়া আর প্রায় খোলাই থাকে না। কিন্তু খোলা ছিল কি ছিল না এই দেখিবার শখও তার আদৌ ছিল না। তাহার নিজের একখানা ছোট ডিঙ্গি ছিল।
জল নাই, ঝড় নাই, দিন নাই, রাত নাই, একা তাহারই উপর। হঠাৎ হয়তো একদিন সেই পশ্চিমের গঙ্গার একটানা স্রোতে পানসি বাসাইয়া দিল। হাল ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। 10-15 দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না। এমনি একদিন উদ্দেশ্যবিহীন ভাসিয়া যাওয়ার মুখেই তাহার সহিত আমার একান্ত বাঞ্ছিত মিলনের গ্রন্থি সুদৃঢ় হইবার অবকাশ ঘটিয়াছিল। সেদিনটা আমার খুব মনে পড়ে। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হতেই চারিদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথামত বাইরে বৈঠকখানার ঢালা বিছানার উপর রেড়ির তেলের সেচ জ্বালাইয়া বই কুলিয়া বসিয়া গিয়াছি। বাহিরের বারান্দায় একদিকে পিসমশাই কেম্বিসের খাটের উপর শুইয়া তাহার সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো হুঁকায় ধূমপান করিতেছেন। দেউড়িতে হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে এবং ভিতরে আমরা 3 ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি। ছোড়দা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতির মেজদা বার 2 এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন। তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 হইতে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি, এই জন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া 20-30 খানেক নিকেটের মতো করিতেন। তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন, 8:33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে। ছুটি পাইয়া যতীনদা টিকিট হাতে উঠিয়াই যাইতেই ছোড়দা থুতু ফেলা টিকিট পেশ করিলেন। মেজদা না লিখিয়া দিলেন। কাজেই ছোড়দা মুখ ভারী করিয়া মিনিট 2 বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন। এবার মঞ্জুর হইল। মেজদা সই করিয়া লিখিলেন, 8:41 হইতে 8:47 পর্যন্ত। পরোয়ানা লইয়া ছোড়দা হাসি মুখে বাহির হইতেই যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন। মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গঁদ দিয়া আঁটিয়া রাখিলেন। সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত। সপ্তাহ পরে এইসব টিকিটের সময় ধরিয়া কফিয়ত তলব করা হইত। এইরূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পাইত না। সে রাত্রেও ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই 2টো বুড়ো, ভিতরে মৃদু দীপালোকের সম্মুখে গভীর অধ্যয়নরত আমরা 4টি প্রাণী। ছোড়দা ফিরিয়া আসায় তৃষ্ণায় আমার একেবারে বুক ফাটিয়া যাইতে লাগিল। কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম। মেজদা তাহার সেই টিকিট আটা খাতার উপর জুখিয়া
পড়িয়া পরীক্ষা করিতে লাগিলেন তৃষ্ণা পাওয়াটা আমার আইনসঙ্গত কিনা, অর্থাৎ কাল পরশু কী পরিমাণে জল খাইয়াছিলাম। অকস্মাৎ আমার ঠিক পিঠের কাছে একটা হুম শব্দ এবং সঙ্গে সঙ্গে ছোড়দা ও যতীন্দার সমবেত আর্তকণ্ঠের গগনবেদী চিৎকার, ওরে বাবা রে, খেয়ে ফেলল রে! কিসে ইহাদিগকে খাইয়া ফেলিল আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার 2 পা সম্মুখে ছড়াইয়া দিয়া সেজ উল্টাইয়া দিলেন। তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষযজ্ঞ বাঁধিয়া গেল। মেজদার ছিল ফিটের বেমো। তিনি সেই যে ও করিয়া প্রদীপ উল্টাইয়া চিত হইয়া পড়িলেন, আর খাড়া হইলেন না। ঠেলাঠেলি করিয়া বাহির হইতেই দেখি পিসমশাই তার 2 ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চেঁচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন। এ যেন 3 বাপ বেটার কে কতখানি হাঁ করিতে পারে তারই লড়াই চলিতেছে। এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পালাইতেছিল। দেউরির সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে। পিসেমশাই প্রচণ্ড চিৎকার হুকুম দিতেছেন, আর মারো শালাকে, মার ডালো ইত্যাদি। মুহূর্তকাল মধ্যে আলোই চাকর বাকরে ও পাশের লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল। দরওয়ানরা চোরকে মারিতে মারিতে আধ মরা করিয়া টানিয়া আলোর সম্মুখে ধাক্কা দিয়া ফেলিয়া দিল। তখন চোরের মুখ দেখিয়া বাড়িশুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল। আরে, এ যে ভট্টাচার্য মশাই! তখন কেহবা জল, কেহবা পাখার বাতাস, কেহবা তাহার চোখে মুখে হাত বুলাইয়া দেয়। ওদিকে ঘরের ভিতরে মেজদাকে লইয়াও সেই একই ব্যাপার। পাখার বাতাস ও জলের ঝাপটা খাইয়া রামকমল প্রকৃতস্থ হইয়া ফুফাইয়া কাঁদিয়া উঠিলেন। সবাই প্রশ্ন করিতে লাগিল, আপনি অমন করে ছুটছিলেন কেন? ভট্টাচার্য মশাই কাঁদিতে কাঁদিতে কহিলেন, ভাবা ভাগ নয়, একটা মস্ত ভালুক লাফ মেরে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। ছোড়দা ও যতীনদা বারংবার কহিতে লাগিল, ভালুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ হুম করে লেজ গুটিয়ে পাপোশের উপর বসেছিল। মেজদার চৈতন্য হইলে তিনি নির্মিলিত চক্ষে দীর্ঘশ্বাস ফেলিয়া সংক্ষেপে কহিলেন, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু কোথা সে? মেজদার দ্য রয়্যাল বেঙ্গলই হোক আর রামকমলের মস্ত ভালুকেই হোক, সে আসিলই বা কী রূপে আর গেলই বা কোথায়? এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে কিছু একটা বটেই। তখন কেহবা বিশ্বাস করিল, কেহবা করিল না, কিন্তু সবাই লণ্ঠন লইয়া ভয়চকিত নেত্রে চারিদিক খুঁজিতে লাগিল। অকস্মাৎ পালোয়ান কিশোরী সিং বৈঠা বলিয়াই এক লাফে একেবারে বারান্দার উপর। তারপর সেও এক ঠেলাটির কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায়, কাহারও মুহূর্ত বিলম্ব হয় না। উঠানের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। দেখা গেল তাহারই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার, বাঘের মতোই বটে। চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল। জন প্রাণী আর সেখানে নাই। সেই ঘরের ভিড়ের মধ্য হইতে পিসমশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল, সরকি লাও, বন্দুক লাও। আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটি মুঙ্গেরি গাঁদা বন্দুক ছিল। লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাও তো বটে, কিন্তু আনে কে? ডালিম গাছটা যে দরজার কাছেই, এবং তাহারই মধ্যে যে বাঘ বসিয়া। হিন্দুস্তানিরা সাড়া দেয় না। তামাশা দেখিতে যাহারা বাড়ি ঢুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ। এমনি বিপদের সময়ে হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত। সে বোধ করি সম্মুখের রাস্তা দিয়া চলিয়াছিল, হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে। নিমিষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল, ওরে বাঘ বাঘ, পালিয়ে আয় রে ছোড়া, পালিয়ে আয়। প্রথমটা
সে তথমত খাইয়া ছুটিয়া আসিয়া ভিতরে ঢুকিল। কিন্তু ক্ষণকাল পরেই ব্যাপারটা শুনিয়া লইয়া সে একা নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল। দোতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গা নাম জপিতে লাগিল। পিসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন। নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্তানি সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল এবং একটা একটা অস্ত্র পাইলেই নামিয়া আসে এমন আবাসও দিল। বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল, দ্বারিকাবাবু, এই বাঘ নয় বোধ হয়। তাহার কথাটা শেষ হইতে না হইতেই সে রয়্যাল বেঙ্গল টাইগার 2 থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল। পরিষ্কার বাংলা করিয়া কহিল, না বাবু মশাই, না, আমি বাঘ ভালুক নই, শ্রীনাথ বহুরূপী। ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। ভট্টাচার্য মশাই খড়ম হাতে সর্বাগ্যে ছুটিয়া আসিলেন। হারামজাদা, তুমি ভয় দেখাবার আর জায়গা পাও না? পিসেমশাই মহাক্রোধে হুকুম দিলেন, শালাকো কান পাকাকে লাও। কিশোরী সিং তাহাকে সর্বাগ্যে দেখিয়াছিল, সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিয়া তাহার কান ধরিয়া হির হির করিয়া টানিয়া আনিল। ভট্টাচার্য মশাই তাহার পিঠের উপর খড়মের একগা বসাইয়া দিল। রাগের মাথায় হিন্দি কহিতে লাগিলেন, হে আরামজাদা, বজ্জাতকে ওয়াস্তে আমার গতর চূর্ণ হো গিয়া, খোট্টা শালার বেটা, আমাকে যেন কিলাইকে কাটাল পাখাই দিয়া। শ্রীনাথের বাড়ি বারাসাতে। সে প্রতি বৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে। কালো এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল। সে একবার ভট্টাচার্য মশাইয়ের, একবার পিসে মশাইয়ের পায়ে পড়িতে লাগিল। কহিল, ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টাইয়া মহামারী কাণ্ড বাঁধাইয়া তোলায় সে নিজেও ভয় পাইয়া গাছের আড়ালে গিয়া লুকাইয়াছিল। ভাবিয়াছিল একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া তাহার সাজ দেখাইয়া যাইবে। কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কুলাইল না। শ্রীনাথ কাকুতি মনিতি করিতে লাগিল, কিন্তু পিসামশাইয়ের আর রাগ পড়ে না। পিসিমা নিজে উপর হইতে কহিলেন, তোমাদের ভাগ্যি ভালো যে সত্যিকারের বাঘ ভালুক বার হয়নি। যে বীরপুরুষ তোমরা আর তোমার দারোয়ানরা, ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও তো এর ওই খোট্টাগুলোকে। একটা ছোট ছেলের যা সাহস, একবারই লোকের তা নেই। পিসেমশাই কোনো কথাই শুনিলেন না, বরং পিসিমার এই অভিযোগে চোখ পাকাইয়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছা করিলেই তিনি এই সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন। কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে যাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমানকর। তাই আরও গরম হইয়া হুকুম দিলেন, উহার লেজ কাটিয়া দাও। তখন তাহার সেই রঙিন কাপড় জড়ানো সুদীর্ঘ খড়ের লেজ কাটিয়া লইয়া তাহাকে তাড়াইয়া দেওয়া হইল। পিসিমা উপর হইতে রাগ করিয়া বলিলেন, রেখে দাও, তোমার ওটা অনেক কাজে লাগবে। আজ এই পর্যন্তই। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন। ধন্যবাদ।